দীক্ষা দীর্ঘশ্বাস ফেলে। অনেক কিছু ভাবনায় আসতে চায়, সে আনতে চায় না, পালিয়ে পালিয়ে বেড়ায়। ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ে নিজেই নিজের কাছে। বকুল বোঝে সব। একটা হাতে দীক্ষার হাতটা চেপে ধরা তখনও চুপচাপ তাকিয়ে আছে বিন্দু বিন্দু ঘাম জমা ওই মুখে। কি মায়াবী, কি স্নেহময়ী! কেন করলি রে তৃণা? দুনিয়াতে পুরুষের কি অভাব পড়েছিল? অন্য কাউকে ধরে এনে পছন্দের কথা বলতি, আমরা মেনে নিতাম, ভালো থাকতিস, অন্যের বাড়িতে চাকরানি হয়ে থাকতে হতো না তোর। আজ পড়াশোনা করে উজ্জ্বল ভবিষ্যৎ বানাতি, নিজের হাতে নিজের জীবন পুড়িয়ে এখনো থামছিস না কেন? একবার বুকে জড়িয়ে নিচ্ছিস না কেন এই মেয়েটাকে, যার সব কেড়ে নিলি? তার কাছে মাথা নত করে ক্ষমা না চাওয়া অবধি তোর এই পাপের প্রায়শ্চিত্ত হবে? হবে না। দীক্ষা তাকাতেই বকুলের ভাবনার গতিপথে লাগাম পড়ল। সেও তাকিয়েই ছিল। দীক্ষার সঙ্গে চোখাচোখি হলো। দীক্ষা বলল, খুব তাড়াহুড়োই আসার সিদ্ধান্ত নিলাম না রে। বকুল মাথা নাড়ালো দুই দিকে। এসে ভালো করেছো। হয়তো তোমাকে এখানে আনার মাধ্যমেই বিধাতার বড় কোনো পরিকল্পনা আছে। জানি না রে, কি যে আছে ললাটের লিখনে। তবে অপরিচিত কারোর বাসায় এভাবে আসাটা উচিত হয়নি। তুমি কি এখানে ভর্তি করতে এসেছো আপা? তা না। তুই কার জন্য তুমি কার জন্য এসেছো? সত্যি করে বলো তো। দীক্ষা হাসলো, চোর ধরা পড়ে যাওয়া হাসি। অরুণীবাব যখন জানালেন তার বাড়িতেই আছে তৃণা, দীক্ষা সেটা শুনেই মূলত রাজি হয়েছিল। যতই ফেলে দেওয়া হোক না কেন, মুখে যাই বলুক, তবুও আসে যায় তো। এক কণা পরিমাণ হলেও আসে যায়। ওপর দিয়ে নিজেকে যতই নারকেলের শক্ত খোলসে মুড়িয়ে নেক, ভেতরটা ফাঁপা ফাঁপা। তৃণা শুধু স্বামী স্ত্রীর একটা সুন্দর সংসারই ভাঙেনি, বোন বোনের পারিবারিক দৃঢ় বন্ধনকেও নাড়িয়ে দিয়েছে। সেই বন্ধন এখন সামান্য সুতোই বাঁধা, যা দীক্ষার হাতে পেঁচিয়ে চাইলেই সে ছেড়ে দিতে পারত, পারেনি। সবাই প্রতারণা জানে না, সবাই সম্পর্ক ভাঙতে জানে না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল দীক্ষা। বকুল হাসলো এবারে। কত যে লুকাতে চাও, অথচ তোমার চোখে সব ফুটে থাকে। সব। গাল টেনে ধরলো দীক্ষা ওর। খুব পাকনা হয়েছিস। মামাকে বলতে হবে তোর বিয়ের ব্যবস্থা করা দরকার। এই কথা শুনেই বকুলের চোখের পাতায় ভেসে উঠল শান্তর অশান্ত মুখখানা। চঞ্চল হৃদয়ের সেই ছেলেটা, যাকে বোঝ হওয়ার পর থেকেই নিজের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে দিয়েছে খুব যতনে। কিন্তু সে তো, মনে পড়তেই মনটা মলিন হয়ে ওঠে তার। চোখে মুখে স্পষ্ট বিষণ্ণতা প্রকাশ পায়। দীক্ষা চুপ করে দেখে, আনন্দ পায়। কি বোকা! আহারে, ভাবছে শান্ত তাকে পছন্দ করে, অথচ শান্ত যে তাকে বোন বানিয়েছে। আর কেউ, আর বউ তোকেই বানাবে। এক্ষুনি বলতে ইচ্ছে করে দীক্ষার, কিন্তু বহু কষ্টে মুখটাকে আটকালো। শান্ত বিশেষভাবে রিকোয়েস্ট করেছিল বকুলকে যেন এইসব ব্যাপারে কিচ্ছুটি না বলে। বকুলের অস্থির মনের চঞ্চলতা সেও টের পেয়েছে। সেই অস্থিরতা সে নিজেই দূর করবে, সময় আসুক। তাই আপাতত ভাইয়ের অনুরোধ পালনেই দীক্ষা শুধু শুয়ে পড়ল তাড়াতাড়ি, পেটের নিচে বালিশ চাপা দিয়ে। কত বড় হয়েছে পেটটা, অবাক লাগে। কবে আসবে সোনামণি তার? শুয়ে পড়ো, অনেক রাত হলো, বলল দীক্ষা। বকুল আনমনেই হো বলে উঠল। বাতি নিভিয়ে শুয়ে পড়ল পাশে। কিন্তু ঘুম এলো না সহজে। তার, না তার, আর না দীক্ষার। পাশাপাশি শুয়ে দুটি মানুষ সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনায় নিমজ্জিত হয়ে কল্পনার জগতে হারিয়েছে। আজকাল শিশিরের রাত কাটে না, দিনটা চলে যায় কিভাবে কিভাবে যেন। রাতগুলো বড্ড আলস্য ভরে আসে। সেকেন্ডের এক একটা কাঁটা যেন এক একটা বছরের সমান ধীর লয়ে চলে। শিশির হাপিত্যেশ করে, অস্থিরতায় গুমড়ে মরে। আজ তার পাশে কেউ নেই, কেউ না। পুলিশের কাছে সবকিছুই স্বীকার করেছে সে। ইয়াবা আর হিরোইন চোরা কারবারিতে তার দায়িত্বটা যে ডেলিভারি ম্যানের, জানারা পরেও পুলিশ তাকে অনেক সমাদর করেছে। জানতে চেয়েছে আর কে কে এইসবের সঙ্গে জড়িত। শিশির কাউকেই জানে না, মকবুল ভাই ছাড়া। সেও নাকি শিশিরের অ্যারেস্ট হওয়ার পর থেকেই পলাতক।
পুলিশেরা অনেক মেরেছে, নির্যাতন করেছে, কানের উপরে জোরে জোরে বাড়ি দিয়েছে, সূচ ফুটিয়েছে চামড়ায় অসংখ্যবার। কি নেই তাদের নির্যাতনের ছেলে। শিশির চিৎকার করে বলেছে সে কাউকেই চেনে না, আর কারোর সঙ্গে তো কথাই হতো না ওর। এসে দিয়েই চলে যেত, কিংবা ও গিয়ে দিলেই তারা নিয়ে পালাতো এক প্রকার। তবুও পুলিশ ক্ষান্ত হয়নি। মারতে মারতে শেষমেশ হাল ছেড়ে দিয়ে শিশিরের স্বীকারোক্তির ভিত্তিতেই মামলা দায়ের করেছে। আগামীকাল তাকে কোর্টে চালান করা হবে। জজ সাহেবের রায়ের ওপর ভিত্তি করেছে তার ভবিষ্যৎ জীবন। জেলে দেওয়া হবে এ কথা জানা, তবে কতদিনের জন্য কে জানে। শিশির দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আজকাল তার মনটা মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চায়, উড়ে চলে যেতে চাই বহুদূর। কে যেন বলেছিলেন, শরীর আটকে গেলে মন খুলে যায়। কোথাও পড়েছিল লোকটা, ঠিক মনে করতে পারছে না শিশির। এইসব বই পড়ার নেশা টেশা তার কোনো কালেই ছিল না। বই তো পড়তো দীক্ষা, প্রচুর প্রচুর। বিয়ের শুরু থেকে শুরু, কত ঝগড়াও হয়েছে দুটি এর জন্য। শিশির মুখ ফুলিয়ে বলতো, তোর তো আমাকে দরকারই নেই, দরকার ওই বইয়ের। তাহলে ওইসব ছাইপাশ বিয়ে করতি। দীক্ষাও কপট রাগ দেখিয়ে খেকিয়ে উঠতো তখন। খবরদার, আমার বইকে একদমই ছাইপাশ বলবি না। এগুলি আমার বয়ফ্রেন্ড, আমাকে হাসায়, আমাকে কাঁদায়। তাহলে আমি কি? ভুরু কুচকে জানতে চাইতো শিশির। দীক্ষা মুখ ভেঙচে বলতো, রসকসহীন হাজবেন্ড, বিয়ের পর যার সব রস ফুরিয়ে গেছে। আচ্ছা তাই? চোখ পাকাতো ছেলেটা, তাতে হেসে কুটি কুটি হতো মেয়েটা। কত সুন্দর দিন ছিল। শিশিরের চোখ ভিজে ওঠে। এক বুক ভরা স্বপ্ন আর জল্পনা কল্পনা নিয়ে শুরু হয়েছিল তাদের পথ চলা। কত ঝামেলার পর এক হয়েছিল দুজনে। কোথায় সেই সব দিন? কোথায় গিয়ে হারালো? ভুল তো সব তার, নিজের দোষে হারিয়েছে তাকে, সেই সুন্দরতম দিনের সুন্দরতম নারীকে। অযথা কপালের লিখন বলেই হবে নাকি? কিছু ভুল নিজের থেকেই হয়, ভাগ্যের জোরে নয়। সারা শরীরে অসহ্য যন্ত্রণা। একটুখানি একটা কাল কুঠুরির মতো সেলের এক পাশ থেকে প্রস্রাবের উৎকট গন্ধ ভেসে আসছে। আরো একজন বন্দি আছে, একটু পর পর বমি করে ভাসাচ্ছে সবকিছু। মারের প্রতিফলন। সেই গন্ধেও সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে। অথচ এই শারীরিক মানসিক তীব্র কষ্ট ছাপিয়ে মন ছেয়ে গেল গভীর বেদনায়। দীক্ষা, কোথায় তুমি? কেমন আছো? আমার ডাক কি শুনতে পাচ্ছ? আমায় কি ক্ষমা করবে না আর? তোমার সঙ্গে দেখা হবে না আর? আমাদের হাতে সাজানো সংসারটি আমার কখনোই নিভে যাবে শেষমেশ। দীক্ষা, আমার দীক্ষা, আমার মহারানী। ফিসফিস করে আওড়ায় শিশির, মাথা নিচু করে। চোখের জল চিবুক ভিজে গেল। পিঠ দেওয়ালে হেলান দেওয়া, থেমে থেমে কাঁপছে তাই। আমি হারিয়ে ফেলেছি, সব হারিয়ে ফেলেছি। ফেরত পাবার কি আর কোনো সুযোগ নেই? হে খোদা, সুযোগ নেই। জবাব আসে না। একটা সময় পর সবার কৃতকর্মের জন্যই আফসোস হয়। বুক ফেটে চিৎকার আসে, কান্নারা পাগলের মতো লাফিয়ে লাফিয়ে বেড়াতে চায় সুযোগ খোঁজে। উদ্ভ্রান্তের মতো একটা শেষ সুযোগ না পেলে দোষারোপ করে বিধাতার। অথচ তিনি কতবার কতভাবে সুযোগ দেন মানব মনকে। তা কি টের পায় না মানুষ? সকাল হলো। পূর্ব দিগন্তে তখনও আবির মাখানো লালিমা পুরোপুরি মুছে যায়নি। ভোরের প্রথম আলো যেন সদ্য ধোয়া কাচের সার্সি ভেদ করে ভেতরের হলরুমের মেঝেতে আলপনা আঁকছে। একটা অদ্ভুত স্নিগ্ধতা যা কেবল অরুণিমাভের বাড়ির পরিবেশেই সম্ভব। বিশাল হলঘরের এক পাশে খাবার টেবিল পাতা, রাজকীয় আভিজাতের ছাপ টেবিলের ক্লথ থেকে শুরু করে প্রতিটি কাটা চামচে অরুণিমাভ ইতিমধ্যেই পুরোপুরি প্রস্তুত হয়ে টেবিলে এসে বসেছেন। তার পোশাকে কোনো খুঁত নেই, পরিপাটি ইস্ত্রি করা শার্ট প্যান্ট, হাতে ঘড়ি, চুল আঁচড়ানো। সকালের রোদ তার দিকে পেছনে ফিরে তাকায়, চেহারার খুঁটিনাটি স্পষ্ট নয়, শুধু একটি সুগঠিত ছায়া পড়েছে টেবিলের সাদা কাপড়ের ওপর।
দীক্ষা এবং বকুলও এসে নিজেদের আসন গ্রহণ করলো। আজ দীক্ষার নজর কাড়লেন অরুণিমা। ওদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে কথা বলার সময়ও উত্তেজনায় তাকে বিশেষ খেয়াল করা হয়নি ওর। এমনকি সারাটা পথ এসে এই বাড়িতে ঢুকবার সময়েও নয়। তখন কেবল মাথায় ছিল তৃণার মুখোমুখি আরো একবার দাঁড়ানো এবং তাকে এবার পরাজিত করা নিজের জেদের কাছে, অহংবোধের কাছে। এই প্রথম সে লোকটাকে ভালো করে খেয়াল করলো। বকুল যেমন বলেছিল বয়সটা যেন রহস্যে ঢাকা। একবার মনে হয় মধ্য 40-এর কোঠায়, আবার পরেক্ষণেই মনে হয় হয়তো আর একটু কম। চুলে পাক ধরলেও সেটা যত্ন করে এমনভাবে সাজানো যে চেহারায় অন্যরকম গাম্ভীর্য এনেছে। তার রুচির যে প্রশংসা বকুল করেছিল তা প্রতিটি বিষয়ে স্পষ্ট। তার বসার ভঙ্গি, নীরবতা, এমনকি প্লেটে খাবার নেওয়ার ধরনেও একটা রুচিশীল আভিজাত্য, যেন তিনি চারপাশের সব কিছুকে ছাপিয়ে যান অথচ থাকেন সম্পূর্ণ শান্ত। বকুল বসতে বসতে দীক্ষার দিকে তাকালো, মনে মনে বলল, লোকটা কি জানে, সে কতটা রহস্যময়। দীক্ষা মৃদু হেসে চোখের ইশারায় বোঝালো, চুপ থাক, এখন কথা নয়। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলো অরুণিমাবের দুই ছেলে, আরহাম আর আয়ান। আরহাম একটু চুপচাপ স্বভাবের, তার চোখের দৃষ্টিতে একটা শান্ত জিজ্ঞাসা, যেন সে পরিবেশটাকে বুঝে নেওয়ার চেষ্টা করছে। সে এসেই বাবার পাশে রাখা চেয়ারটিতে বসলো নীরবে। কিন্তু আয়ান, সে যেন গোটা বাড়ির চঞ্চলতা নিয়ে নেমে এসেছে। এই ছেলেটির মুখে অজস্র প্রশ্ন আর চোখে হাজারো কৌতূহল। সে দীক্ষা আর বকুলকে দেখে বেশ উৎসাহিত বোধ করলো। এই বাড়িতে নতুন কোনো মানুষের আগমন মানে তার কাছে নতুন খেলার সঙ্গী। আয়ানের চোখে চোখ পড়তেই দীক্ষা হাসার চেষ্টা করলো, কিন্তু তার হাসিটা পূর্ণতা পেল না। আয়ান যেন দীক্ষার দিকে তাকিয়ে কি একটা বোঝার চেষ্টা করছে। তার গোল গোল চোখ দুটি দীক্ষার স্ফীত উদরের ওপর স্থির হলো। ছোট্ট হাত দিয়ে টেবিল চাপড়ে আয়ান সরাসরি প্রশ্ন করে বসলো, আন্টি, হু আর ইউ সো ফ্যাট? দীক্ষা যেন বজ্রহতের মতো থমকে গেল। সকালের প্রথম কামড় দেওয়া গরম টোস্টার মুখে দিতেই যেন বিষম খেল। কাশি আর শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম। এমন অপ্রত্যাশিত অপ্রস্তুতকর প্রশ্নে সে লজ্জিত হবে নাকি হাসবে বুঝতে পারল না। দ্রুত সে মুখে হাত চাপা দিল। বকুলের অবস্থা আরো শোচনীয়। সে হাসবে কি না নিজেকে সামলে রাখবে, নাকি ছেলেটার অস্পর্ধায় রেগে যাবে, তা ঠিক করতে পারল না। শেষমেশ হাসির তোড়াটাই প্রবল হলো। বকুল খিলখিল করে হেসে উঠল, হাহা, এই দুষ্টু ছেলে, কি বলছিস? বকুল হাসতে হাসতেই দীক্ষার পিঠে আলতো চাপড় মেরে দিল। দীক্ষা কোনো মতে নিজেকে সামলে নিয়ে ফিসফিস করে বলল, ধরনী, সহায় হও। অরুণিমা ততক্ষণে ব্যাপারটা সামলে নিলেন। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি, তবে কণ্ঠে শান্ত প্রশ্রয়। তিনি আয়ানের দিকে ঝুঁকে বলেন, আয়ান, তোমার আন্টির পেটের ভিতরে একটা বাবু আছে, তাই তার পেটটা বড়। সে মোটা নয়। আন্টি ইজ নট ফ্যাট, শি ইজ প্রেগনেন্ট, ওকে? আয়ান চোখ বড় বড় করে তাকালো। তার মস্তিষ্কে তখন নতুন তথ্য প্রক্রিয়াজাত হচ্ছে। সে আরো জোরে টেবিল চাপড়ে বলল, বাবু? ও মাই গড, বাবু আবার পেটের ভেতর থেকে থাকে কিভাবে? সে কি খেলবে না? সে কি খাবে না? বাবু কি শ্বাস নেয়? আরহাম এতক্ষণ চুপচাপ বসেছিল। এবার সে মাথা তুলে ছোট ভাইয়ের দিকে তাকালো, কিছুটা বিরক্তি নিয়েই বলল, তুই এত বোকা কেন রে? তুমি জানো না, সব বাচ্চাই প্রথমে পেটের ভেতরেই থাকে, তারপর ওখান থেকে বের হয়। আয়ান বড় ভাইয়ের দিকে তেড়ে গেল, তুমি আমায় বোকা বলছো? তুমি জানো তো খুব। তাহলে আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করব। আচ্ছা, বের হলে ও কিভাবে বের হবে? দরজা দিয়ে, নাকি জানালা দিয়ে, নাকি পেছনের দিকে সিঁড়ি দিয়ে? আয়নের এই পাকা পাকা কথা শুনে এবার অরুণিমা, দীক্ষা আর বকুল সবাই একসঙ্গে হেসে উঠল। দীক্ষার কাশি থেমে এখন চোখে আনন্দ অশ্রু। অরুণিমা হাসতে হাসতে বলেন, না না, কোনো দরজা জানালা দিয়ে নয়, ডাক্তার আঙ্কেলরা ওকে বের করে আনবেন যখন সে যথেষ্ট বড় হবে, তখন। আর সে এখন খেলছে না, খাচ্ছেও না। সে শুধু তার মায়ের ভেতরে ঘুমিয়ে আছে, শক্তি সঞ্চয় করছে।
আয়ান কিছুক্ষণ ভাবল। ও, তার মানে আমিও প্রথমে ওইরকম মায়ের পেটে ছিলাম, তাই না পাপা? হুম। আমাকেও ডাক্তার আঙ্কেলরা বের করে এনেছে, রাইট পাপা? রাইট। আনতে গিয়ে মাথার দুইটা তারও ছিঁড়ে ফেলেছে। এই জন্যই তো আমি এত চঞ্চল, আর তুমি সবসময় আমাকে পাগল আর ভাইয়া ইডিয়েট বলে। এবার বুঝেছি আমার আসলে কোনো দোষই নেই, দোষ সব ওই ইডিয়েট ডাক্তার আঙ্কেলদের। তারা আস্তে ধীরে বের করবে না আমাকে। অরুণিমা হাসি চাপতে পারছে না, চোখ পাকিয়ে তাকাতে আয়ান মুচকি হাসলো। আর কখনো আমাকে পাগল বলবে না পাপা, আমি তো ভালোই। হুম, খুব ভালো আপনি। এবার খান। কাটা কাটা কথা জবাব দিল দীক্ষা। তার কথাতে আয়ান চুপ হয়ে গেল, মন দিয়ে খাওয়া শুরু করলো। দীক্ষা হেসে অরুণিমাভের দিকে তাকালো। সে সত্যিই ছেলে দুটিকে খুব পছন্দ করে ফেলেছে। বিশেষ করে আয়ানের সারল্য আর আরহামের গাম্ভীর্য মিশে এক অদ্ভুত ভালো লাগা তৈরি করেছে। অন্যদিকে সেই রাজকীয় টেবিলের এক কোণে প্রায় অদৃশ্য হয়ে দাঁড়িয়েছিল তৃণা। গতরাতের অপমান আর দীক্ষা বকুলের তীব্র কটাক্ষের পর সে যেন আজ নিজের শরীরটাকেই টেনে আনতে পারছিল না। এই দৃশ্য তার কোনো অংশগ্রহণ নেই, কোনো স্থান নেই, সে কেবলই এক কোণে দাঁড়িয়ে আছে অসহায়ত্বের চূড়ান্ত সীমায়। দীক্ষা, বকুল, অরুণিমাভ, এই তিনজনের হাসির শব্দ তৃণার কানে যেন পেরেক ঠোকার মতো লাগছিল। ভেতরের জ্বলুনিটা বাড়তে বাড়তে এখন অসহ্য এক যন্ত্রণায় পরিণত হয়েছে। অরুণিমাভ হেসে হেসে কথা বলছেন, দীক্ষার দিকে হাস্যোজ্জ্বল চোখ দুটো দিয়ে তাকাচ্ছেন। এমনভাবে কথা বলছেন যেন তার আপন কে কত, অথচ তার আগে তৃণা এই বাড়িতে এসেছিল। বাচ্চাগুলিও বলিহারি, তার সঙ্গে চাকরের মতো ব্যবহার, আর এখানে হি হি। সব হয়েছে ওই বাটপাটটার মতো। সুন্দর মেয়ে মানুষ দেখেই দেখেছে আর মাথা নষ্ট হয়ে গেছে। দীক্ষা সুন্দর তবে? তৃণার মনেই প্রশ্ন জাগলো নিজে থেকেই। তৃণা থতমত খেলো, নিজেই নিজেকে বোঝালো সুন্দর তো সেও, দীক্ষার চেয়েও বেশি। দীক্ষা মোটা, গাল ফোলা, গলা ফোলা, তবে ত্বক তেলতেলে, ওটাও প্রেগনেন্সির জোরেই। আর তৃণা কি সুন্দর স্লিম ফিগার, একদম নায়িকাদের মতো। চুলগুলো ছাড়লে ছেলেরা অক্কা পড়বে। এখন তো অযত্নে চূড়ান্ত হয়ে নিজের এই হাল, নইলে দীক্ষা তার সামনে কিছুই না। তৃণার মনে মনে তীব্র ক্ষোভ জমা হতে থাকলো। চোখের কোণে সামান্য জল, যা সে দ্রুত মুছে ফেলল। তাকে কেউ ফিরিয়ে তাকাচ্ছে না, সে যেন বাড়ির আসবাবপত্রের চেয়েও গুরুত্বহীন। খানিকক্ষণ পর অরুণিমাভ সম্ভবত তার উপস্থিতি খেয়াল করলেন। তিনি তৃণার দিকে তাকালেন, কিন্তু সেই দৃষ্টিতে কোনো আবেগ মিশে নেই, আছে কেবলই একজন মালিকের নির্দেশ। তৃণা, এদিকে এসে সবার জন্য একটু চা নিয়ে এসো তো। ব্রেকফাস্টের পর ওর আবার চায়ের দরকার হয়। এ কথা সত্য, তবে এটা অরুণিমাভ জানতেন না। আন্দাজে বললেন, আর তাতেই চমকে উঠল দীক্ষা, তৃণা দুজনেই। দীক্ষা ভাবছে এ কথা তিনি কিভাবে জানলেন, আর তৃণা ভাবছে সম্পর্ক তাহলে এত দূর। কি পছন্দ অপছন্দ তাও জানা, বাপ রে বাপ। সে এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়ালো। মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেছে তার। সে দ্রুত চা বানালো। নিজের জীবনের সব তিক্ততা দিয়ে সে যেন চাটাকে আরো গাঢ়, আরো কষা করে তুলল। কাপে করে চা নিয়ে এসে সে মৃদু পায়ে অরুণিমাভ, আরহাম, আয়ান, দীক্ষা ও বকুলের সামনে রাখলো। হাত কাঁপছে তার, এইসব কাজে সে অভ্যস্ত নয়। অরুণিমাভ তার কাপে চুমুক দিলেন, কোনো মন্তব্য করলেন না। কিন্তু বকুল তার কাপটা হাতে নিতেই তার ভেতরের ক্রোধ তৃণার তৈরি চায়ে মিশে গেল। বকুলের ঠোঁট কেবলই চায়ে স্পর্শ পেল, একটা চুমুকও সে গলদকরণ করল না। সঙ্গে সঙ্গে বকুল মাথা নেড়ে মুখ বিকৃত করে থু করে চায়ের অংশটা প্লেটে ফেলল। দীক্ষা ও অরুণিমাভ দুজনেই অবাক হয়ে বকুলের দিকে তাকালেন। বকুল যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল। সে চায়ের কাপটা তৃণার দিকে এগিয়ে দিয়ে চোখ সরু করে বলল, এ কি চা বানিয়েছিস? এত কসকস কেন? তেতো লাগছে যে। কি দিয়েছিস এতে? এটা কি চিনি দিয়ে বানানো চা, নাকি তোর জীবনের সব তিক্ততা ঢেলে দিয়েছিস এই চায়ে?
বকুলের কণ্ঠস্বর ধারালো ছুরির মতো শোনায়। তৃণা এক ধাক্কায় চুপসে গেল। তার হাত থেকে চায়ের ট্রেটা প্রায় পড়ে যাচ্ছিল। বকুলের কথা শেষ হতে না হতেই সে আবারও বলল, চিনি হয়নি, লিকার ঠিকা নেই। আর তুই কি ভেবেছিস আমরা রাস্তার লোক যে এমন জঘন্য জিনিস পান করব? তোর কি কাজের প্রতি একটুও আগ্রহ নেই, নাকি ইচ্ছে করেই আমার চাটা খারাপ করেছিস? তৃণার চোখজোড়া ততক্ষণে জলে ছলছল করছে। এই অপমান, এই নির্লজ্জ কটাক্ষ তার ইচ্ছে করেই করছে এই মুহূর্তে মাটির বুকে মিশে যেতে। ওই রাগ হয়, আর তবে সেই রাগ এখন নীরব চোখের জলে পরিণত। এই মুহূর্তে কোনো জবাব দেওয়ার সাহস বা শক্তি তার নেই। সে শুধু দেখল দীক্ষা নীরবে তার দিকে তাকিয়ে আছে, আর তার দৃষ্টিতে কোনো করুণা নেই, কেবল এক কঠিন প্রত্যাখ্যান। আর অরুণিমা, তিনি সম্পূর্ণ নির্বিকার, যেন একটা কাজের মেয়েকে বকুলের বকা দেওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা। তৃণা আর সেখানে দাঁড়ালো না। অপমানে, লজ্জায়, ঘৃণায় নিজেকে গুটিয়ে নিয়ে সে দ্রুত পায়ে ডাইনিং হল ছেড়ে বেরিয়ে গেল। ঘড়ির কাঁটায় তখন রাত ৯টা ছুঁই ছুঁই। বাইরে কনকনে শীতের থাবা জাঁকিয়ে বসলেও অরুণিমা চৌধুরীর এই বিশাল প্রাসাদ-সম অট্টালিকার ভেতরের পরিবেশটা নরম আরামদায়ক উষ্ণতায় মরে আছে। রাতের খাবার পর্ব সব শেষ। দীক্ষা এবং বকুল নিজেদের খাবার ঘর সংলগ্ন লিভিং রুমে সোফায় গা এলিয়ে বসে আছে। একটু আগে পর্যন্ত তাদের সাথে গল্পে মশগুল ছিল আরহাম এবং আয়ান, কিন্তু গেমে আসক্ত দুই ছেলে কিছুক্ষণ আগেই চলে গেছে নিজেদের বেডরুমের দিকে। তারা শুয়ে পড়লেও যে তাদের ঘুম আসতে অনেক দেরি, সে কথা ইতিমধ্যে ওরাও জেনেছে। দীক্ষার পায়ের পাতা দুটো বেশ ফুলে গেছে। তারও যত্নে একটি ছোট্ট বাটিতে সরিষার তেল ঈষৎ গরম করে এনেছে বকুল। সেই উষ্ণ তেল দিয়েই আলতো হাতে সে এখন দীক্ষার পা মালিশ করছে। দীক্ষা চোখ বুজে আরাম পাচ্ছে। বকুলের হাত মৃদু কিন্তু যত্নের ছোঁয়া মাখা। দীক্ষা এক মনে বকুলের মুখপানে চেয়ে আছে। কি নিষ্পাপ সরল একটি মুখ, কত মায়া আর সরলতা দিয়ে যেন মুখটি গড়া। তেলের মালিশ করতে করতে বকুল যখন গভীর মনোযোগে মাথা নিচু করেছিল, তখনই দীক্ষা নীরবতা ভাঙল। তার কণ্ঠে কৌতূহল। দীক্ষা বলে উঠল, আচ্ছা বকুল, একটা কথা জিজ্ঞেস করি? বকুল বলল, বলো আপা। বিয়ের কথা উঠলেই তোর মুখটা অমন পাংশুটে হয়ে যায় কেন? বিয়ে টিয়ে করতে চাস না নাকি? বকুলের হাত থেমে গেল। সে দ্রুত মাথা তুলে দীক্ষার দিকে তাকালো। এক মুহূর্তে যেন তার চোখে কিসের ছায়া পড়ল, যা দীক্ষার চোখ এড়ালো না। দ্রুত নিজেকে সামলে নিয়ে সে হেসে ফেলল, কিন্তু সেই হাসিটা যেন মন থেকে এলো না। চাই না। আজকাল বিয়ে করতে আমার ভয় হয়। চারিদিকে যা হচ্ছে বড্ড ভয় লাগে আপা। তবুও করতে তো হবেই। আজীবন কুমারী থাকবি নাকি? একটা সময় গিয়ে সবারই জীবনে একটা সঙ্গীর দরকার হয়, বিশেষ করে জীবনের শেষ সময়টায়। তখন পার্টনার ছাড়া আর কারোর কাছেই তাদের জন্য অত সময় থাকে না, বুঝলি? বকুল তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। তখন তার প্রশ্নটা যেন সরাসরি দীক্ষার দিকে ফিরে গেল। বকুল বলল, তাহলে তুমি কাউকে নিয়ে কেন ভাবো না আপা? তুমিও তো শুরু করো না জীবনটা। তোমারও তো দরকার কাউকে। তাছাড়া বাবুকেও তো। দীক্ষা যেন মুহূর্তেই তেতে ওঠে। তার শান্ত মুখটা শক্ত হয়ে পড়ে ঈষৎ। ইস, চুপ কর তো। আজাইরা কথা যত, যথেষ্ট শিক্ষা হয়েছে। আর না ভাই, কানে ধরে তওবা করছি, সরু গলায় বলল বকুল। তুমিও না বললে পার্টনার সবারই দরকার হয়। দীক্ষা চুপ করে রইল, উত্তর নেই। বকুল সেই নীরবতার সুযোগ নিয়ে চোখে দুষ্টুমির ঝিলিক আবারও নিজের কাজ শুরু করলো সে। ওভাবেই ছুড়ে দিল পরবর্তী কথাখানা। আমার বেলায় জ্ঞান, নিজের বেলায় মানতে নারাজ। ভালোই। দীক্ষা চোখ পাকিয়ে কিছু একটা বলতে নিতেই রুমের দরজা দিয়ে প্রবেশ করলেন অরুণিমা চৌধুরী। তার হাতে বেশ কয়েকটি শপিং ব্যাগ। তিনি সবার জন্যই ছোটখাটো উপহার নিয়ে এসেছেন। উপহারের প্যাকেটগুলো একপাশে নামিয়ে রেখে সোফায় গা এলিয়ে তিনিও বসলেন। বকুলকে পা মালিশ করতে দেখে চিন্তিত মুখে তাকালেন দীক্ষার দিকে। বলেন, এত কি, এত পা ফোলা কেন আপনার? ডাক্তারের কাছে যাবেন একবার? তার উদ্বেগ দেখে বকুল হেসে ফেলল। প্রয়োজন নেই,
এই সময় নাকি এরকম হয়। ফুপিয়ে বলছিলেন, আমি তেল দিয়ে মালিশ করে দিচ্ছি, এতে আরাম হবে। তৃণা কোথায়? তাকে ডেকে নিলেই তো হতো। জবাবটা দিল দীক্ষা, প্রয়োজন নেই, আজ এমনিতেই যা করা হলো অনেক হয়েছে। মুখটা এতটুকুন হয়েছিল ওর, আর তাতে হৃদয় পুড়ে কয়লা হয়েছে আমাদের মানবতা দরদি আপার। সুর মেলালো বকুল। দীক্ষা রাগ চোখে তাকালো তার দিকে। অরুণিমা হাসলেন সামান্য। বকুল যেন দেখেও দেখলো না দীক্ষার গোল গোল চোখ জোড়া, বরং মাথা নিচু করে নিজের মনে কাজ করতে করতে বলে দিল, ওই রকম মুখ করে লাভ নেই, যা সত্যি আমি তাই বলছি। খুব আমার সত্যবতী হয়ে গেছিস দেখি। দীক্ষা মুখ ভ্যাংচালো। সে তুমি যাই বলো আপা, আমি কিন্তু বলবোই। এত কিছুর পরেও ওর কষ্টে তুমি কষ্ট পাও কেন আপা? বকুল আচানক মুখ তুলে তাকালো। আমার জায়গায় অন্য কেউ হলে এতদিনে ওকে ছেড়ে ফেলতো জানো। ভালোবাসার ভাগ দেওয়া যায় না আপা। দীক্ষা হতভম্ব হয়ে চেয়ে রইল। বকুলের চোখ জোড়া জ্বলছে জল করে। ওই দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে রাখতে কেমন যেন অস্বস্তি হলো তার। সে তড়িঘড়ি করে মাথা নামিয়ে নিল। শুনল গভীর এক দীর্ঘশ্বাস ফেলছে বকুল। বাটি থেকে অল্প একটু তেল তুলে নিল 4 আঙ্গুলে, ডলতে লাগলো পায়ের গোড়ালির কাছাকাছি। চোখ বন্ধ করে একবার ভাবো শুধু, তার কারণে তার কারণে আজ তুমি কোথায়? তোমার সাজানো স্বপ্নরা কোথায়? তোমার সন্তানের বাবা কোথায়? আপনাতেই আগুন জ্বলে উঠবে, যা ওকে দেখে নিভু নিভু করছে। কিছুই বলল না দীক্ষা। ঘরটার পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে উঠল। অরুণিমা এতক্ষণ দুজনের কথোপকথন মনোযোগ দিয়ে শুনছিলেন চুপচাপ। দীক্ষার মুখে নেমে আসা বিষাদের কালো ছায়া তিনি আঁচ করতে পেরেই প্রসঙ্গ ঘোরাতে বলে উঠলেন, আরহাম আয়ান কোথায়? ঘরে। কে আছো? আর সবাইকে ডেকে নিয়ে আসো যাও। তারপর হাত লাগালো উপহারের প্যাকেটগুলিতে। বকুল এসো তো, নাম লেখো, লেখা আছে ওপরে, কোনটা কার আলাদা করো। এগুলো কি? শুধালো দীক্ষা। অরুণিমা উত্তর করলেন, কি আবার গিফট? সে তো দেখতেই পাচ্ছি, বাট কেন? আই মিন কি উপলক্ষে? কোনো উপলক্ষ নেই, এমনি। এমনিতে কি কেউ কাউকে গিফট দেয়? আমি দেই, কারণ আমি স্পেশাল। অরুণিমা মৃদু হাসলেন। সেই হাসিতে যুক্ত হলো দীক্ষাও। লোকটা ভীষণ রকমের অদ্ভুত। এই মনে হয় অনেক গাম্ভীর্যপূর্ণ, আবার এই মনে হয় বাচ্চা স্বভাবের, একটু পাগলাটে। তবে বড় লোকরা পাগলাটে ধরনেরই হয়, মা বলেছিলেন। আজ সামনে দেখছে। মাভের ডাকে সবাই চলে এলো লিভিং এরিয়াতে। আরহাম আয়ান এসেই অরুণিমাভের দিকে ছুটে গেল, ঝাঁপিয়ে পড়ল তার গায়ের ওপর। তিনি দুজনকেই দু হাতে সামলানোর চেষ্টা করে হতচকিত হলেন, হাসলেন। বাচ্চা দুটি এমনই, বিশেষ করে আয়ান তার জানের জান। একে একে গুটি গুটি পায়ে এগিয়ে এসে জড়ো হলো সকল শ্রমিক শ্রেণীর ব্যক্তিবর্গ। নিরিবিলি লিভিং রুম সরগম হয়ে উঠল সহসাই। সবার শেষে এলো তৃণা। ঘুমে ঢুলু ঢুলু চোখ জোড়া, গায়ের কাপড়ে এলোমেলো ভাব। সন্ধ্যা থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছিল তার, তাই সকাল সকাল শুয়ে পড়েছিল আজ না খেয়ে। মাত্র অঞ্জলির মায়ের ডাকে ঘুম ভাঙল। উঠে আসতে ইচ্ছে না করলেও আসতে হলো, এবং বুঝলো কারো আন্ডারে থাকা কত যে মজার। অরুণিমা একটা প্যাকেট ধরে নাম ডাকছেন। যার নাম ডাকা হচ্ছে সে এগিয়ে আসছে, প্যাকেটটা নিয়ে চলে যাচ্ছে। দীক্ষা বকুল ওদের পরেই আসলো। তৃণার পালা। প্যাকেটটা খুলে তৃণা হতভম্ব হয়ে গেল। এত সুন্দর শাড়ি, বেবি পিঙ্কের ভেতর স্টোন ওয়ার্ক করা, সফট মোলায়েম শাড়ি। তৃণার হাতে নিতেই গলে গেল। সারাদিনের যত মন ভার তাও সব পড়ে গেল। চোখে মুখে জ্বলে উঠল অন্যরকম এক দীপ্তিময় দ্যুতি। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল দীক্ষা। তৃণার হাসি হাসি মুখটা তার হৃদয়ের কোথাও না কোথাও সূচ ফোটালো যত্ন সহকারে। চিনচিনে একটা ব্যথা অনুভব হলো। তার সবকিছু কেড়ে নিয়ে কি করে হাসে ও? এত দুঃসাহস হয় কি করে? সে তো আজকাল মন খুলে হাসতে পারে না, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে পারে না। তার তো শরীর চললেও মন থেকে থেমে গেছে। পৃথিবীর কোনো রঙে রঙিন হয় না হৃদয়ের আঙিনা, তবে তার হবে কেন? কেন
দীক্ষা এগিয়ে এলো, সব ভুলে টেনে নিল ওই শাড়িটা। এত আকস্মিক থতমত খেলো তৃণা, চোখ তুলে চাইলো দীক্ষার দিকে। কি হলো? বাকরুদ্ধ কণ্ঠে শুধালো সে। দীক্ষা বলল, এটা আমার পছন্দ হয়েছে, বেশ, আমি নিচ্ছি। তৃণা হৈ হৈ করে ওঠে। কেন কেন? ওটা তো আমাকে দেওয়া হয়েছে, আমার জিনিস তুমি নিবা কেন? আমার ভালো লাগছে তাই। দায়সারা কণ্ঠস্বর দীক্ষার। আপনি ওকে আরেকটা দিয়ে দেন, সমস্যা আছে? অরুণিমাভের দিকে চাইল সে। অরুণিমাভ সঙ্গে সঙ্গে জবাব দিল, আরে না, সমস্যা কিসের, তুমি নাও। আমি ওকে কালকে। কথা শেষ করবার আগে চেঁচিয়ে উঠল তৃণা, না বললেই হলো নাকি? আমার জিনিস তুমি কেন নেবে? এটা আমার, দাও আমাকে। দেব না। দিতে বলেছি। বললাম তো দেব না। কি করবি তুই? তৃণা হাতাহাতি লাগিয়ে দিল। দীক্ষার থেকে ওটা কেড়ে কুড়ে নিবে যেভাবেই হোক। দীক্ষাও আজ নাছোড়বান্দা, অনেক ত্যাগ দিয়েছে এতগুলো বছর। সেই ছোট থেকে বড় হতে হতে আর না, শক্ত করে চেপে রইল শাড়িটা। এমন অবস্থায় ছিঁড়ে যাবে বোধ হয়। তৃণাই সামলে নিল, ছেড়ে দিল। আর চোখ জোড়া ছলছল করছে ওর। কোনো রকমে বলল, শেষবারের মতো বলছি, দিয়ে দাও, নইলে আমার অভিশাপে ওই শাড়ি আর পরতে হবে না। ওটা আমার, একান্তই আমার জিনিস। অন্যটা আমি নেব কেন? এর চেয়ে দামিটা দেবে। তাও না? তাই? হ্যাঁ তাই। বেশ, এই নে। বলেই ছুঁড়ে মারল দীক্ষা। পড়ে গিয়ে তৃণার মুখে ওর। তৃণা এমনভাবে জড়িয়ে ধরল ওটা, যেন কোনো রাক্ষসে এসে এবার টেনে নিয়ে যাবে। তাই দেখে হাসল দীক্ষা। চোখ জোড়া ভরে উঠেছে তারও। বাতাসে ঝুলে থাকা অস্বস্তিটা প্রথমে কেউ ধরতে পারল না। পরেক্ষণে দীক্ষা গভীর শ্বাস নিল। বুকের ভেতর জমে থাকা বহু বছরের কষ্ট যেন হঠাৎই উপচে পড়ার পথ পেয়ে গেল। সে ধীরে ধীরে তৃণার দিকে এগিয়ে এলো। চোখে কেমন এক কাপা রাগ, ক্লান্তি, ব্যথা সব মিলিয়ে ঘূর্ণি তুলেছে। তৃণা শাড়িটা জড়িয়ে দাঁড়িয়ে আছে, গুটি গুটি পায়ে। দেখেই বোঝা যাচ্ছে ভয় পেয়েছে, কিন্তু দীক্ষার মুখে সেই ভয় পাবার জন্য কোনো কটূক্তি নেই, বরং এক অদ্ভুত শান্ত ভাব। দীক্ষা থামলো তৃণার একদম সামনে এসে। একটা শাড়ির জন্য এত আগুন? গলার স্বর গম্ভীর, ভারী শোনালো। তৃণা কিছু বলতে নিবে, কিন্তু দীক্ষা হাত তুলে থামিয়ে দিল তাকে। না, আজকে তুই কিছু বলবি না, আজ আমি বলবো। অনেকদিন তো চেপে রেখেছি। সবার দৃষ্টি এই মুহূর্তে দীক্ষার দিকে। অরুণিমা বসে আছেন একদম স্থির হয়ে, বকুলের তেল মাখা হাত থমকে গিয়ে সে বাতাসে। চারপাশের কর্মচারীরা শ্বাস আটকে দাঁড়িয়েছে। দীক্ষা তাকালো তৃণার বুকে আছড়ে পড়া সেই শাড়িটার দিকে। ওটা নিয়ে তোর এত ব্যথা হচ্ছিল? সামান্য একটা কাপড়ের জন্য? পছন্দ হয়েছে বলে আমি নিতে চাইলাম, এতটুকুতেই তোর পুরো দুনিয়া ভেঙে গেল, তাই না? তৃণা ধীরে ধীরে মাথা নাড়ালো, প্রতিবাদ করতে চাইলো, কিন্তু দীক্ষা এবার গলায় জমে থাকা আগুন ছড়িয়ে দিল। তাহলে যখন তুই আমার ঘরটা নিয়ে গেলি, তখন আমার কেমন লেগেছিল বলতে পারিস? চারপাশে ডুবে গেল ঘন কালো গভীরতায়। তৃণার চোখ বড় বড় করে তাকিয়ে রয়ে দীক্ষা এবার আর থামল না। বল, তোর তো এতক্ষণ খুব কথা বের হচ্ছিল মুখ দিয়ে, এবার বল, তুই যখন আমার সাজানো সংসারের উপর নিজের পা রেখে ঢুকলি, তখন আমার বুকের ভেতর কেমন ঝাঁজ এসে ধরেছিল? যেদিন তুই ওর পাশে দাঁড়িয়ে বইয়ের রূপ ধরলি, সেদিন কোথায় ছিল তোর লজ্জা? তৃণা সরে যেতে চাইলো, কিন্তু দীক্ষা আরেক পা এগিয়ে এলো। এইটুকু কাপড় না পেয়ে তোর রাগ, তোর কষ্ট, তোর চোখ দিয়ে পানি বের হচ্ছিল, তাহলে আমি? আমার বেলায় কি অন্ধ ছিলি? তখন তো বিন্দুমাত্র সংকোচও দেখিনি তোর ভেতরে। দীক্ষার গলা কাঁপছে, যেন ভেতরে ভেতরে ফেটে আসছে। টেনে ধরে রাখা ক্ষতগুলো, ও শাড়িটা আমার পছন্দ হয়েছে বলে নিতে চেয়েছি, আর তাতে তুই কাঁদবি? তুই রাগ করবি? তুই কষ্ট পাবি? আমি পাই না? আমি মানুষ না? তৃণার দৃষ্টিটা এবার পুরো ধাঁধা লাগানো। সে জানে না কি বলবে, কিভাবে রুখবে। দীক্ষা এবার একদম ধীর কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বলল, একবার চোখটা বন্ধ করে ভাবতো তৃণা, আজ যদি আমি তোর জায়গা থেকে কিছু নিয়ে নেই, তুই কেমন পড়ছিস? ঠিক তেমনই পড়তাম আমি, যেদিন তুই আমার জায়গাটা নিয়ে নিলি। তৃণার চোখে পানি জমতে লাগলো। কেউ নিজের জিনিস কাউকে ছিঁড়ে দিতে পারে না তৃণা। তুই
যেমন তুই পারিসনি এই শাড়িটা দিতে, ঠিক তেমনি আমি পারি নাই আমার বর, আমার সংসার, আমার নাম চিরজীবনের জন্য কাউকে দিয়ে দিতে। কিন্তু আমাকে দিতে হয়েছিল অসহায় হয়ে। না চাইতেও তুই আমার বোন হয়ে আমার থেকে সব ছিনিয়ে নিয়েছিলি। এটাই কি প্রথম? তুই তো সবসময় আমার পছন্দের জিনিসগুলো নিয়ে যেতি। আমি কোনোদিন তোকে কিছু বলেছিলাম? তার চোখ চকচক করে উঠছে। বকুলের শ্বাস রুদ্ধকর অবস্থা। কি বলবে ভেবেও শেষমেশ নীরবতাকে গ্রহণ করে নিল। বলুক, ভেতরের চাপানো কষ্টগুলো বের করে দিক এক এক করে। অরুণিমা অশ্রুসিক্ত জলজল চোখের দীক্ষা এই আগুন রূপ দেখছেন চুপ করে। দীক্ষা এবার তৃণার ঠিক সামনে গিয়ে দাঁড়ালো, এতটাই কাছে তৃণার নিঃশ্বাস পর্যন্ত কাঁপতে লাগলো। কেন করলি তুই? বল, কেন আমার ঘরটা ভাঙলি? আমি তো এক মায়ের পেটের থেকেই দুনিয়ায় এলাম, তাই না রে? তুই আমারে আপন জন ছিলি না? তুই কেন আমাকে মাটিতে মিশিয়ে দিলি? দীক্ষার গলা ভেঙে যায়, চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে। একটা শাড়ির জন্য তোর হৃদয় পড়ছে না? তাহলে শোন, আমার হৃদয়ও ঠিক এমনই পড়েছিল। সেই দিনের সেই আগুন আমি আজও নেভাতে পারিনি। তৃণা কেঁপে উঠল, শাড়িটা বুকে চেপে ধরার শক্তি কমে গেল। দীক্ষা আবার বলল, আমি তোর কাছে উত্তর চাই, আজ, এখনই। কেন? চিৎকার করে বলল আবারও, কেন? শব্দটা পুরো ঘরে বজ্রপাতের মতো পড়ল। তৃণার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হলো না। দীক্ষা আরো উত্তেজিত হয়ে উঠল, বলল, একটা শাড়ি কেড়ে নেওয়ায় তুই পড়ছিস, তাহলে আমার ঘর, আমার স্বামী কেড়ে নেওয়ায় আমি তুই কি একবারও ভাবলি না আমার কথা? বিন্দুমাত্র সংকোচ হলো না? তৃণার চোখ দুটো লাল হয়ে উঠেছে অশ্রুতে, কিন্তু মুখে ভাষা নেই। দীক্ষা নিজের বুক চাপড়ে বলল, এই যে ভেতরে ভেতরে আমি মরেছি, সেই মৃত্যুর ভার কার? অরুণিমা উঠে দাঁড়াতেই যাচ্ছিলেন, কিন্তু থেমে গেলেন। শুধু এই দুই নারীর কথা নয়, এটা দুটো হৃদয়ের গভীরতম সংঘর্ষ। দীক্ষা এবার আরো কাপা গলায় বলল, বলো তৃণা, আজ পর্যন্ত তোকে আমি ব্যথা দিয়েছি? দেইনি তো। আজ কেন তোর শাড়িটা ছিনিয়ে নিয়েছিলাম জানিস? যেন তুই বুঝতে পারিস নিজের জিনিস কেড়ে নিলে কেমন লাগে। এই যে এই হৃদয়ের ভেতরটা। ওর বুকের উপরে হাত দিয়ে থাপ্পড় দিতে লাগলো দীক্ষা। এই যে এখানে এখানে লাগে, ভীষণ লাগে, জ্বলে পড়ে ছারখার হয়। কয়লা চিনিস? কয়লা? হ্যাঁ, ওটা, ওটাই হয়। আর তোর হচ্ছিল যেমন, সামান্য একটা শাড়ির জন্য। আর আমার তো তামাম দুনিয়া তুই। তৃণার চোখে পানি নিয়ে ফোপাতে ফোপাতে কিছু বলতে গেল, আপা, আমি তো। কিন্তু ঠিক তখনই ওর মাথাটা ঘুরে উঠল, দৃষ্টি ঝাপসা, চোখের সামনে সবকিছু দুলতে শুরু করলো। তৃণা দুই হাত দিয়ে মাথা ধরলো। আপা, আপা, আমার মাথা ঘুরছে। তৃণা দীক্ষা থমকে গেল। তৃণার পা কাঁপছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরে ঠপ করে পড়ে গেল মেঝেতে। চিৎকার করে উঠল বকুল, তৃণা! অরুণিমা ছুটে গেলেন তার দিকে। আরহাম থতমত খেলেও আয়ান কেঁদে উঠল ভয় পেয়ে। লিভিং রুমে এক লহময় বিশৃঙ্খলা নেমে এলো। দীক্ষা স্থির দাঁড়িয়ে, তার দুই চোখ বেয়ে অশ্রু নামছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত শূন্যতা। মুহূর্তটাই যেন সব প্রশ্ন, সব অভিযোগ, সব ব্যথা এক শ্বাসে থেমে গেল। পরের দিন সূর্য সবেমাত্র শহরের উঁচু দালানগুলোতে আলো ফেলেছে, কিন্তু শিশিরের জীবন তখন নিকষ কালো আঁধারে ঢাকা। সকাল 11টা নাগাদ তাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে তোলা হলো। চারিদিকে উকিলদের জটলা, বিচার প্রার্থীদের চাপা গুঞ্জন, আর পুলিশের কঠোর চোখ। এই বিশাল কক্ষের প্রতিটি কোণায় যেন ভয় আর নিয়তির শীতল নিঃশ্বাস লুকানো। কাঠগড়ায় দাঁড়ানো শিশিরের শরীরটা যন্ত্রণায় কুঁকড়ে আছে। গত কয়েকদিনের শারীরিক নির্যাতনের প্রতিটি চিহ্ন তার চোখে মুখে চলনে বলনে স্পষ্ট। হলদেটে ফ্যাকাশে মুখ, রুক্ষ চুল, আর স্থির দৃষ্টি। এই সেই শিশির যে একদিন সবার সামনে বুক ফুলিয়ে দাঁড়াতো, যাকে দেখলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক পাল যুবতীও দ্বিতীয়বার ঘাড় ফিরিয়ে দেখার আগ্রহ প্রকাশ করত। এই সেই শিশির যাকে পেছন থেকে জড়িয়ে ধরে দীক্ষা বলতো, ওয়ার্ল্ড মোস্ট হ্যান্ডসাম বয়। আদালতের কার্যক্রম শুরু হলো। পাবলিক প্রসিকিউটর
মাদক দ্রব্য চোরাকারবারিতে শিশিরের ভূমিকার বিস্তারিত তুলে ধরলেন। ইয়াবা এবং হেরোইন পাচারের মতো গুরুতর অপরাধে সে সরাসরি জড়িত ছিল। ইয়াবা ও হেরোইনের পরিমাণ ছিল বাণিজ্যিক। পিপি কঠোর শাস্তি দাবি করলেন, যাতে করে সমাজে দৃষ্টান্ত স্থাপিত হয়। শিশিরের জন্য নিযুক্ত আইনজীবী কিছু মানবিক দিক তুলে ধরার চেষ্টা করলেন। শিশিরের স্বীকারোক্তি, তার অনুতাপ এবং তার কোনো পূর্ব রেকর্ড না থাকা। কিন্তু মাদক মামলার কঠোর আইনে এইসব যুক্তি খুবই দ্রুতই হালকা হয়ে যায়। শিশিরের চোখ ঘুরতে লাগলো। সে দেখল আশেপাশে অনেকেই আছে, কিন্তু দীক্ষা নেই। সে তো আর আসবে না। কেন? তবুও তার অচেনা মন ভাবছিল, হয়তো দীক্ষা তার খবর পেয়েছে, হয়তো এসেছে আজ তাকে ছুটিয়ে নিয়ে যাবার জন্য। শিশির মাথা নিচু করল। জজ সাহেব তার রায় দিতে প্রস্তুত। এজলাসে জোরে পিন পতন নীরবতা। শিশিরের কানে শুধু নিজের হৃদয়ের দ্রুত ধুকপুক শব্দ। হাতের তালু ঠান্ডা হয়ে শিরশির করছে। প্রচণ্ড প্রস্রাবের বেগ ধরেছে। অতিরিক্ত চিন্তায় মানুষের যা হয় আর কি। জজ সাহেব গম্ভীর ও স্পষ্ট কণ্ঠে রায় পড়া শুরু করলেন। তার কণ্ঠে কোনো আবেগ নেই, আছে শুধু আইনের ধারালো যুক্তির প্রতিধ্বনি। আসামি শিশির, পিতা, সজ্ঞানে স্বেচ্ছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর ধারা 33(1) এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। জব্দকৃত ইয়াবা ও হেরোইনের বাণিজ্যিক পরিমাণ বিবেচনা করে এবং দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার গুরুত্ব অনুধাবন করে আদালত মনে করেন এখানে নমনীয়তার কোনো সুযোগ নেই। আসামিকে কঠোর সাজা প্রদান করা ন্যায় বিচারের দাবি। শিশিরের কান গরম হয়ে গেল। তার মনে হতে লাগলো কোনো কিছুই সে শুনতে পাচ্ছে না, আবার সব কিছুই যেন অত্যন্ত স্পষ্ট। অতএব আসামি শিশিরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর ধারা 36(1) এর সারণীর ক্রমিক 9 ও 10 অনুযায়ী অবৈধ মাদকদ্রব্য পরিবহন ও বিতরণের অপরাধে দোষী সাব্যস্ত করা হলো। তাকে 15 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো। অর্থদণ্ড অনাদায়ে আরও 1 বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। 15 বছর সংখ্যাটি শিশিরের মাথায় যেন হাতুড়ির মতো আঘাত করল। 15টা বছর। জীবনের মধ্যাহ্নকাল, যৌবনের শেষ তেজটুকু এখন কারাগারের 4 দেওয়ালের গ্রিলে আটকে থাকবে। এই 15 বছরে পৃথিবী কত বদলে যাবে। সেলের বদ্ধ ঘরে বসে তার শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা ছাড়া আর কিছুই করার থাকবে না। রায়ের শেষ কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে শিশিরের শরীরটা একবার কেঁপে উঠল। তার মনে হলো তার পা দুটো আর তাকে ধরে রাখতে পারছে না। সে দেওয়ালে হেলান দিতে গিয়েও পারল না। তার চোখের সামনে তখন ভেসে উঠল শুধু একটি মুখ, দীক্ষা, তার মহারানী। 15 বছর পর যখন সে জেল থেকে বেরোবে, দীক্ষা কেমন থাকবে? সে কি তার জন্য অপেক্ষা করবে, নাকি সে ইতিমধ্যে অন্য কারোর জীবনে নিজেকে খুঁজে নেবে? তার কান্না, তার হাসি, তার সেই মুখভঙ্গি যখন সে কপট রাগ দেখিয়ে বলতো, রসকসহীন হাজবেন্ড, আজ তার চোখ ভরে উঠল জলে। এই বিচারালয়ের শত শত মানুষের সামনে, পুলিশের কঠোর চোখ এবং জজের গাম্ভীর্যের মাঝে শিশির নিজের সব লজ্জা ভেঙে হাউমাউ করে কেঁদে উঠল। দীক্ষা, আমার মহারানী, আমাকে ক্ষমা করো, আমি সব হারিয়ে ফেলেছি। আমার দীক্ষা। কাঁদতে কাঁদতে তার শরীরটা মেঝেতে এলিয়ে পড়তে চাইল। সে কোনো রকমে কাঠগড়ার কাঠটা ধরে রইল। তার চোখ দিয়ে শুধু জল গড়িয়ে যাচ্ছে না, তার ভেতরের সব অনুতাপ, সব কষ্ট যেন কান্নার মধ্য দিয়ে বেরোতে চাইছে। প্রকৃতির বিচার এভাবেই হয়। আজ আর তার কোনো উত্তর নেই, কোনো অজুহাত নেই। সে যে ভুল করেছিল, তার সাজা তাকে পেতে হলো। এই শাস্তি তো শুধু তার শরীরকে আবদ্ধ করলো না, এটি তার হৃদয়কে চিরদিনের জন্য দীক্ষার স্মৃতিতে আবদ্ধ করে দিল। যেখানে ভালোবাসা ছিল, কিন্তু সেই ভালোবাসার
মর্যাদা সে দিতে পারেনি। পুলিশ দ্রুত এগিয়ে এলো। তারা শিশিরকে টেনে তোলার চেষ্টা করলো। ফেরত পাবার কি আর কোনো সুযোগ নেই? হে খোদা, সুযোগ নেই। এইসব কি স্বপ্নে হয়ে যেতে পারে না? আমায় ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও যেখানে আমি ফেলে এসেছি আমার অতীতের সেই স্বর্ণালী দিনগুলোকে। শিশিরকে টেনে নিয়ে যাওয়া হলো। তার কান্নার শব্দ, তার শেষ আকুতি কোর্টরুমের দেওয়ালে প্রতিধ্বনিত হতে থাকলো। অরুণিমাভের ফ্ল্যাটের ঘরটি নীরব। বকুল আর অরুণিমাভ সদ্য অসুস্থ ত্রিনাকে নিয়ে হাসপাতালে রওনা দিয়েছে। ফ্ল্যাটে তখন শুধু দীক্ষা এবং আয়ান আরহাম। দীক্ষার মন ভারী, তার চিন্তাগুলো এখন এলোমেলো। ত্রিনাকে নিয়ে কি প্রতিক্রিয়া দেখানো উচিত সে খুঁজে পাচ্ছে না। অস্থিরতা তার চোখে মুখে স্পষ্ট। আয়ান ও আরহাম দুজনেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। দীক্ষা তাদের দিকে এক পলক তাকালো, তারপর সোফায় পাথরের মতো বসে রইল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বকুলের নাম। দীক্ষা দ্রুত কলটি রিসিভ করে। ওপাশ থেকে ভেসে এলো বকুলের কাঁপা কাঁপা কণ্ঠস্বর। আপা, আপা, ডাক্তার পরীক্ষা করে বলেছেন ত্রিনা প্রেগনেন্ট, ওর পেটে সন্তান। আকাশটা ভেঙে পড়ার ওপর মাথায় ভেঙে পড়ল, নাকি কাছে কোথাও বিকট শব্দে বাজ পড়ল? কিসের শব্দ হলো? দীক্ষার হাত থেকে ফোনটা যেন আলগা হয়ে যাচ্ছে, কিন্তু সেই দিকে তার কোনো খেয়াল নেই। ওপাশে বকুল আপা আপা করছে। দীক্ষা আস্তে করে ফোনটা কেটে রেখে দিল। হাত জোড়া শক্তি হারিয়ে পড়ল যেন। শরীরের সব জোর কোথায় মিলিয়ে যাচ্ছে। বকুল কি বলল? ওর পেটে সন্তান? কার সন্তান? শিশিরের? তারা দুই বোন একই পুরুষের সন্তানকে পেটে বহন করছে তবে? দীক্ষার হঠাৎ মনে হলো তার এক্ষুনি সব ভাসিয়ে বমি হয়ে যাবে। এত ঘৃণা তার এই জন্মে আর কোনো কিছুর ওপর জন্মেনি।